দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দুরালাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। গত ২.৫ বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। দীর্ঘ এই সময়ে ইউক্রেনের প্রায় ১/৫ অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া। ইউক্রেনে এমন রুশ আগ্রাসনের ১০০০তম দিনে গত ১৯ নভেম্বর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে ভলোদিমির জেলেনস্কি। এই হামলার একদিন যেতে না যেতেই ২১শে নভেম্বর আবার যুক্তরাজ্যের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য এই মুহূর্তে তাদের মার্কিন স্থলমাইন খুবই জরুরি, যা ব্যবহারের অনুমতি মিলেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলার জবাবে রাশিয়াও ইউক্রেনের সামরিক স্থাপনায় একটি নতুন ধরনের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবারের এই হামলার মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। তাই এই হামলাকে নজিরবিহীন বলছেন বিশেষজ্ঞরা। এরকম আরো পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন আরো জানিয়েছেন, যেসব দেশ ইউক্রেনকে রাশিয়ার গভীরে তাদের অস্ত্র হামলা চালানোর অনুমতি দিয়েছে, সেসব দেশেও এই ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে মস্কো। পুতিনের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কারণেই এই যুদ্ধ এখন বিশ্ব সংঘাতের দিকে যাচ্ছে। ইউক্রেনের নিপ্রতে চালানো হামলা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না। যারা রাশিয়ায় আক্রমণের জন্য তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, তাদের সামরিক স্থাপনা ও রাশিয়া আক্রমণের অধিকার আছে। নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলায় রাশিয়ার সিদ্ধান্ত যুদ্ধের ভয়াবহতা ও নিষ্ঠুরতা আরও বাড়ানোর স্পষ্ট উদাহরণ। এই ঘটনা আবারও প্রমাণ করে যে রাশিয়ার শান্তির প্রতি কোনো আগ্রহ নেই। আসলেই কি যুদ্ধের এই নতুন পর্ব বিশ্বব্যাপী সংঘাতে রূপ নিতে পারে? পুতিনের হুমকির পর এখন কেমন হবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরবর্তী পদক্ষেপ? এসব নিয়ে আলোচনায় আজ দুরালাপে বাংলাদেশ থেকে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ, এবং যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে আছেন মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল ওয়ার্কের ডিন অধ্যাপক ডক্টর গোলাম মোহাম্মদ মাতবর। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দুরালাপে। একটা প্রশ্ন নিয়ে আপনাদের তিনজনের কাছেই আসতে চাই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ১০০০ দিনের মাইল ফলক সেটি পার হয়েছে। অনেক প্রাণহানি, ক্ষয়ক্ষতি, হতাহতের খবর আমরা দেখেছি। সেগুলো তো দেখলামই, ক্ষয়ক্ষতির খবর। অর্জনটা কি হলো এই ১০০০ দিনের উপরে? জনাব হুমায়ুন কবির। ধন্যবাদ আপনাকে। আসলে ১০০০ দিনে খুব কিছু অর্জন হয়েছে এটা বলা যাবে না। বর্জন হয়েছে অনেক। মানুষের প্রাণহানি হয়েছে, সম্পত্তি ধ্বংস হয়েছে, বিশ্বে উত্তেজনা বাড়ছে। ওই অঞ্চলে তো উত্তেজনা বাড়ছেই। পুতিন সাহেব গতকাল যে কথা বললেন সেটা কিন্তু আরেকটু চিন্তার কারণ। তিনি এখন এটার সাথে বৈশ্বিক প্রেক্ষাপটকেও যুক্ত চেষ্টা করছেন। তো কাজেই এতে করে ইতিবাচক খুব কিছু হয়েছে আমার মনে হয় না। বরঞ্চ তাত্ত্বিকভাবে যদি বলেন তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর বিভিন্ন দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, এগুলো নিয়ে যে মোটামুটি এক ধরনের মতৈক্য ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের, রাশিয়ার এই ইউক্রেন আক্রমণ পরিচালনার মধ্য দিয়ে এটা কিন্তু এই প্রতিষ্ঠিত বিষয়টাকে বলবো যে এটাকে ভায়োলেট করা হয়েছে বা এটাকে অসম্মান দেখানো হয়েছে। এবং তখন থেকে কিন্তু বোঝা যাচ্ছিল যে পরিস্থিতিটা ঘোরালো হবে। এবং এখন সাম্প্রতিক মার্কিন নির্বাচনের পরে ট্রাম্প নির্বাচিত হয়েছেন, তিনি ক্ষমতা নেবেন ২০শে জানুয়ারি। আমার ধারণা ট্রাম্প আসলে যে অনিশ্চয়তা দেখা দিতে পারে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান প্রশাসনও জানেন, জেলেনস্কি যিনি ইউক্রেনের প্রেসিডেন্ট আছেন তিনিও জানেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনিও জানেন। তো কাজেই এই অনিশ্চয়তায় যাবার আগেই পুতিন এখনকার বাইডেন প্রশাসন খুব সম্ভবত ইউক্রেন রাশিয়ার উপর একটা চাপ তৈরি করে কোন রকম একটা নেগোসিয়েশনের দিকে যাওয়া যায় কিনা সেই চেষ্টা করছেন। কিন্তু আমরা পুতিনের দিক থেকে যেটা দেখছি তিনি সেই দিকে না গিয়ে উল্টো দিকে হাঁটছেন এবং তিনি তার
আক্রমণের ধারটা আরো বাড়িয়ে দিয়েছেন। আমি এটা আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে এই 20শে জানুয়ারি পর্যন্ত এই টেনশনটা বাড়তে থাকবে। এখন এই টেনশনটা শুধু ইউক্রেন রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি পুতিন সাহেব যেটা ইঙ্গিত করেছেন তিনি অন্য দেশ যেগুলো আছে, পোল্যান্ড আছে, অন্যান্য দেশ আছে যাদের মাধ্যমে অস্ত্রগুলো যাচ্ছে, তাদের উপর আবার আক্রমণ করে বসেন, তাইলে কিন্তু এটা বিস্তৃত একটা পুরো ইউরোপীয় যুদ্ধের আকার ধারণ করতে পারে বলে আমার আশঙ্কা। তো এই আগামী সপ্তাহ কয়েক একটা চিন্তার জায়গা, তারপরে একটা কিভাবে সমাধান হয় আলোচনা বসলে সেটা আলোচনার মাধ্যমে হয়তো নির্ধারিত হবে। এই সময় মানে সপ্তাহ, জি জনাব হুমায়ুন কবির, সপ্তাহ কয়েক চিন্তার জায়গা, সপ্তাহ কয়েকের মধ্যে কি হতে পারে, এবং তারপর ট্রাম্প আসলে দায়িত্ব নেবার পরে অনিশ্চয়তার কথা আছে যে বলছেন, মানে কেমন পরিবর্তন হতে পারে সেটি নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলবো। কিন্তু যে প্রশ্নে আমি যাচ্ছিলাম, আমি ডক্টর ইমতিয়াজ আপনার কাছ থেকে একটু শুনি যে ক্ষয়ক্ষতির তো অনেক বড় লম্বা, যদি একটু তালিকা বলতে থাকে অনেক বড় একটা ফর্দ পাওয়া যাবে। কার, রাশিয়ার কি অর্জন হলো, ইউক্রেনের কি অর্জন হলো, যুক্তরাষ্ট্রের কি অর্জন হলো, মানে কারো কি কিছু অর্জন হলো এই 1000 দিনের উপরে? ধন্যবাদ। বিশাল অর্জন হয়েছে, বিশাল, মানে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বিশাল অর্জন হয়েছে। আমি যদি মিলিটারি এক্সপেন্ডিচার দেখি, কমে ধরলে 70 বিলিয়ন, আমি যদি এপাশে ধরি হিসাবে দেখা যাচ্ছে $2.4 ট্রিলিয়ন। বিশাল অর্জন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এবং রীতিমতো ঘাবড়িয়ে গেছে যে ম্যান্ডেট এবার রিপাবলিকান পার্টি পেয়েছে। পুরো আমেরিকার বলতে গেলে লাল হয়ে গেছে, মানে নীল একেবারেই কম। মানে এটা তো ঐতিহাসিক বিজয়। 128 বছর পরে একজন প্রেসিডেন্ট এই ধরনের ম্যান্ডেট পেয়েছে। আনথিঙ্কেবল, এটা তো চিন্তাই করা যায় না। মানে এরকম একটা ম্যান্ডেট, আমেরিকার জনগণ হ্যাজ স্পোকেন ভেরি ক্লিয়ারলি যে আমরা যুদ্ধ চাই না। $2.4 ট্রিলিয়ন দিচ্ছে। কারা পাচ্ছে এই টাকাটা? মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। শুনতে খুব মজা লাগে যে ইউক্রেনকে দেওয়া হচ্ছে $60 বিলিয়ন, $40 বিলিয়ন। মানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইন্টারেস্টিং, কিন্তু মানে আমরা যেহেতু আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র সেই হিসেবে বলছি যে টাকাটা কোথায় যাচ্ছে? টাকাটা যাচ্ছে একেবারে আর্মস প্রোডাকশনে, এবং ইউক্রেন কিনতে হচ্ছে, এবং এই টাকা কিন্তু ইউক্রেনকে দিতেই হবে টুডে আর টুমরো। তো কথা হচ্ছে যে অর্জন তো বিশাল আমি মনে করি। এবং যেই কারণে জো বাইডেন এই যে গ্রিন সিগন্যাল দিলেন, মানে খুবই আনফর্চুনেট আমি বলবো, কারণ হচ্ছে পরাজিত প্রেসিডেন্ট এই প্রথমবার আমেরিকার এই রিসেন্ট ইতিহাসে এই ধরনের একটা সাবস্টেন্সিয়াল ডিসিশন হারার পরে নিয়েছে। মানে হি লস্ট দ্য ইলেকশন, একেবারে ক্লিয়ার। মানে এটা মানে কোনো মিড ম্যান্ডেট, আমেরিকান পিপল হ্যাভ স্পোকেন ক্লিয়ারলি। সেখানে জো বাইডেন যেটা করলো, এটা তো ইতিহাসে এটা মানে হিস্টোরিয়ানসরা উইল নট ট্রিট হিম ওয়েল, একেবারে ট্রিট করবে না। কারণ এটা আমেরিকান ক্রিটিক্সরা এখন শুরু করেছে বলতে যে হাউ, মানে যে হেরে গেছে যে প্রেসিডেন্ট, সে যে জিতে গেছে তার সাথে কোনো কথা না বলে এরকম একটা কাণ্ড করে বসলো। কেন বসলো? কারণ এই যে বিলিয়নস অফ ডলার্স যেটা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে দিয়েছে, এটাতে খরচ করতে হবে তো আমার। আমি যদি খরচই না করতে পারি, তারপর যদি মানে যদিও কি বলা হয়, হুমায়ুন ভাই বললেন অনিশ্চয়তার জন্য, অনিশ্চয়তা না, ট্রাম্পের আশাটা নিশ্চয়তা হলো যে ইউক্রেন যুদ্ধটা থামাতে সে একেবারে আগে থেকে রেডি, যে এটাকে থামাতে হবে। অনিশ্চয়তা তো না, বরং নিশ্চয়তা। অনিশ্চয়তা ছিল জো বাইডেন, কোথায় নিয়ে যাচ্ছিল কেউ জানেও না। সেই জায়গায় আমার মনে হয় জো বাইডেন ভালো করে জানে, জেলেনস্কিও ভালো করে জানে, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সও ভালো করে জানে যে আমাকে যদি ঘোলাতে হয় তাহলে আমি এই যে লং রেঞ্জ মিসাইল দেই, এটা পাল্টা রাশিয়াও পাল্টা করবে, তারা প্রথম থেকেই বলে এসেছে। তাহলে এটা আরো মানে ঘোলাটে আমি করে ফেললাম। আপাতত কোনো সন্দেহ নেই যে ম্যান্ডেটটা আমেরিকা রিপাবলিকান পার্টিকে দিয়েছে, তার উপরে একটা আঘাত আনা হলো। এখন জনগণ কিভাবে করবে, আমি সবসময় বলি আমেরিকার জনগণের উপর আমি প্রচণ্ড কি বলা হয় ভরসা রাখতেই হবে। আমি মনে করি যে এটা যেটা করলো জো বাইডেন, সেটা আমি মনে করি না যে বেশি দূর যাবে, বরং আমাদের দেখতে হবে ট্রাম্প আসার পরে কি করে।
জি, অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ। ডক্টর গোলাম মাকবর, আপনার কাছ থেকে এই পর্যালোচনা শুনতে চাইবো এবং তারপর নিশ্চয়ই ট্রাম্প আসলে কি হবে, ট্রাম্প ক্ষমতা নেবার পরে অনিশ্চয়তা নাকি নিশ্চয়তা কোন দিকে যাবে, সেই বিশ্লেষণে যাবার আগে আপনি আগে আসলে ক্ষয়ক্ষতির সাথে সাথে অর্জন আপনি কি দেখেন? ধন্যবাদ শারমিন ফর হ্যাভিং মি, এবং খুবই ভালো লাগছে যে আমার খুবই দুইজন প্রিয় এবং শ্রদ্ধাভাজন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির এবং আমাদের যে প্রফেসর ইমতিয়াজ আহমেদ, দুইজনের সাথে একসাথে একত্রিত হয়ে। আসলে দেখুন, এখানে দুটো জিনিস বলা হয়েছে, যে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যেটা বলেছেন অর্জন তো না, বর্জন। আবার আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ইমতিয়াজ আহমেদ যেটা বললেন যে যথেষ্ট অর্জন হয়েছে। আই থিঙ্ক বোথ আর রাইট। অর্জন মিলিটারি ইন্ডাস্ট্রি, যেটি ইউনাইটেড স্টেটস এবং ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি অল দ্য টাইম বিট দ্য ড্রাম, এবং মেনি ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু এই মিলিটারি ইন্ডাস্ট্রি এবং কমপ্লেক্স গেইনটাই। তো এখানে হচ্ছে গেইন যেটা, সেটা হচ্ছে নেগেটিভ গেইন, যেটা আমি নেগেটিভ গেইন বলি। আর বর্জন যেটা শ্রদ্ধেয় অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যেটা বলেছেন, আসলে খুব সুন্দর কথাই বলেছেন, যে এটা যথেষ্ট বর্জন হয়েছে। আন্তর্জাতিক যে একটা আপনার শান্তি শৃঙ্খলা, রিজিওনাল, উনি যেটা বলেছেন যেটা, সেটা তো নষ্ট হয়েছেই। এবং দেখুন এখন কিন্তু যে অনিশ্চয়তা নিশ্চয়তা যেটা বলছেন, আমরা জানি যে আমি এখন এগ্রি ডিসএগ্রি কিছু না, যে এইবার কিন্তু আসলে যুক্তরাষ্ট্র রেড কালার হয়ে গিয়েছেন ইফ ইউ লুক এট দ্য জিওগ্রাফিক্যাল ম্যাপ, সবকিছুতেই। ইভেন জুডিশিয়ারি, সুপ্রিম কোর্টে আমরা জানি 6 জন হচ্ছে কনজারভেটিভ, তারাও কিন্তু ইন ইস ফেভার। সো থিংস, অনিশ্চয়তা নিশ্চয়তা দুইটা সম্পর্কে কিন্তু আমি সন্দিহান। কারণ দেখুন এখন যে পুতিন লাস্ট যেটা বলছেন, সে যে যুদ্ধ বন্ধ হতে পারে দুটো কারণ। একটা হচ্ছে যে সে আপনার যে জায়গাগুলো দখল করেছেন, যে অনেকটা জায়গা দখল করে ফেলেছেন ইউক্রেনের, সেগুলোর থেকে সে যাবে না, সেখানে সে থাকবে। সেকেন্ড হচ্ছে ইউক্রেন ক্যান নট জয়েন ন্যাটো। দেখুন এখানে আসলে আমাদের অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যে প্রথমে যে কথাটা বললেন, আসলে উনি তো যেহেতু আন্তর্জাতিক ডিপ্লোমেসি নিয়ে কাজ করেছেন, দেখুন যে ইউনাইটেড নেশন, আমাদের প্রফেসর ইমতিয়াজ আহমেদ বলছিলেন যে ইউনাইটেড নেশনের চার্টার যেটা সনদ, দ্য কান্ট্রিজ নিড টু বি অ্যাবাইড বাই দ্যাট চার্টার। এখন আমরা যেটা দেখছি পৃথিবীতে, যেটা সেই চার্টার টোটালি ভায়োলেটেড, এবং কারা ভায়োলেট করছে? যারা রক্ষক তারাই কিন্তু ভক্ষক হচ্ছে। অর্থাৎ 5টা যে আপনার পার্মানেন্ট মেম্বার, দে আর দ্য ওয়ান ভায়োলেটিং। আর জো বাইডেন এই যুদ্ধটা যেভাবে করেছে, তো আমি এখানে একটু বলি সনদের ব্যাপারে। উনি অবশ্যই আসলে অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরও বলেছেন যে আপনারা দেখুন যে রাইট টু সেলফ ডিটারমিনেশন অফ দ্য কান্ট্রিজ, প্রত্যেকটা কান্ট্রি সার্বভৌমত্ব এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার আছেন, সেটা টোটালি কিন্তু ভায়োলেটেড। অর্থাৎ আপনি দেখুন, ওই যদি আপনি রাশিয়ার যদি ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্কে, বা আপনি ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো যেগুলো এখানে আছেন, তাদের যদি ইস্টার্ন ফ্ল্যাঙ্ক যদি দেখেন বর্ডারের সাথে, প্রায় অলমোস্ট অল কান্ট্রিজ কিন্তু মেম্বার অফ দ্য ন্যাটো। হোয়াট ইজ রং উইথ ইউক্রেন, রাইট? তো এইখানে এই কথাটা কিন্তু কেউ বলছে না। ইউক্রেনের তো আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, তাদের সার্বভৌমত্ব। তো সেইখানে এখন যে রক্ষক 5 জন, আমরা জানি 5 জন একজন বিটো দিলেই সবকিছু বেচতে যায়, অন্যরাও কিন্তু চুপ করে বসে থাকে, যেটা হচ্ছে আমাদের প্রফেসর ইমতিয়াজ বলেছেন মিলিটারি ইন্ডাস্ট্রি, এবং যথেষ্ট গেইন করেছেন কিন্তু হুইটের ব্যবসায়, আপনার যথেষ্ট গেইন করেছেন কয়েকটা কান্ট্রি। সো যুদ্ধটা আপনার বন্ধ কিভাবে হবে? এখানে বন্ধটা তো হওয়ার আসলে যে দুটো শর্ত দিয়েছেন, এই দুটো শর্ত তো আসলে হাউ ইজি গোয়িং টু অ্যাকচুয়ালি স্টপ দিস ওয়ার? আমি ইজি মিনস দ্য প্রেসিডেন্ট ইলেক্ট, ফর্মার প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প। আর জো বাইডেন এই যুদ্ধটা প্রথম থেকেই, ঠিক আছে তুমি যদি ইউ ওয়ান্ট টু স্ট্যান্ড and abide by the United Nations Charter, which is good, তুই প্রথম থেকেই কেন তাদেরকে সাহায্যটা এইভাবে করলে? এখন শেষ মুহূর্তে আর 2 মাস আছে তার বাকি, এখন এসে বলতেছে লং রেঞ্জের মিসাইল দেওয়া হবে। এতদিন এতগুলো জীবন ক্যাজুয়ালিটিস, প্রথম দিকে যদি তুমি করতে, এটা সেটা একটা কথা ছিল, হয়তো রাশিয়া কিন্তু একটা এগ্রিমেন্ট আসতো। এখন অল দ্য ওয়ে, লং ওয়ে, সব হার্ম গুলো করে, জায়গা হারিয়ে, ক্যাজুয়ালিটির মানুষের, আন্তর্জাতিকভাবে ফুড ক্রাইসিস, প্রত্যেকটা কিছু কিন্তু, এই যে আমরা ইনফ্লেশনের কথা বলছি, দিস অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট টু দ্যাট এজ ওয়েল। এখন শেষ মুহূর্তে এসে বলছে লং রেঞ্জ। সো পুতিন এখন, আপনি যদি তার সাইড থেকে দেখেন, যে আপনি যুক্তরাষ্ট্র কিন্তু এখানে সরাসরি মিলিটারি ল্যান্ড ফোর্স যদি নাও দেয়, সেখানে পার্টিসিপেট করছে, এখন লং রেঞ্জ দিয়ে করছে। আগে তো ধরেন সব ধরনের আর্মস এমুনিশন দিয়েছে, ব্যবসা যা করেছেন, লাল হয়ে গিয়েছেন পয়সা দিয়ে। আমিও এগ্রি করি প্রফেসর ইমতিয়াজের সাথে, টুডে টুমরো ইউ হ্যাভ টু পে ইট।
এখন হয়তো দিচ্ছে না, যুদ্ধ অবস্থায় আছেন, আলটিমেটলি দে উইল হ্যাভ টু পে। সেই অর্জন তাদের হয়ে গিয়েছে এবং শেষ মুহূর্তে এসে এইটা কোন ধরনের যে এখন লং রেঞ্জ দিচ্ছে। তো পুতিনের সাইড থেকে যদি আপনি দেখুন, it's a kind of you are directly contributing to this war. So he might do something to the other countries. এখন পোল্যান্ড অলরেডি কিন্তু যথেষ্ট ভয়ে আছে, বা বাল্টিক স্টেটস গুলো আছে, বা অন্যান্য যে বর্ডার স্টেট গুলো আছে। সো জাতিসংঘ যেটা করার কথা ছিল জাতিসংঘ করতে পারেন নাই, এবং যে বড় বড় পাওয়ার যেগুলো আছে যারা অলরেডি এখানে কিন্তু পার্টিসিপেট, দুইটাই তো বলতে গেলে ইনভলভ, রাশিয়া এবং আমেরিকা। অন দ্য কন্ট্রারি ওয়েস্টার্ন ইউরোপ যে কান্ট্রিজ গুলো, দে আর অলসো ইনভলভ। কারণ তাদের জন্য কিন্তু এটা বিরাট একটা মাথা ব্যথার কারণ। আজকে যদি ইউক্রেন দখল করে ফেলে রাশিয়া ইউনিলেটারালি, আন্তর্জাতিক সনদ সবগুলো ভায়োলেট করে, কালকে তো আরেকটা কান্ট্রি করবে। পোল্যান্ড কিন্তু কোনো উবাতে পারছে না যে তারা, কারণ দে আর অ্যাকচুয়ালি মোর ক্লোজার, এবং সে কিন্তু এইটা নিয়ে কিন্তু কথা বলেছেন। সো অল দোজ থিংস, নিশ্চয়তা দুইটা ব্যাপারেই কিন্তু আমি সাসেপ্টিবল। আই ডোন্ট নো হাউ দে আর গোয়িং টু ডু ইট, বাট দ্য থিং ইজ দ্যাট সাধারণ মানুষ, জেনারেল পিপল, দে আর পেইং দ্য প্রাইস in terms of their life, in terms of their livelihood, in terms of their mental health. The whole একদমই European countries, everyone lose their sleep now. So this is, I don't know where is it going. এখানে আসলে মাত্র কান্ট্রিজ গুলো করতে পারবেন না, প্রত্যেকে যার যার স্বার্থ দেখে সে তার যুক্তিতে জাস্টিফাই করছে। ইউনাইটেড নেশনস এখন এই মাল্টিলেটারাল ইন্টারভেনশন ছাড়া যে আসতে হবে তাদেরকে। 1945 আমরা এস্টাবলিশ করেছিলাম ইউনাইটেড নেশন to go and abide by the rules that we all agreed, we are all signatories, but that's not what is happening. So জাতিসংঘের ভূমিকাটা এখানে একদম একেবারে বলতে গেলে ইনএফেক্টিভ, বিকজ জাতিসংঘ কি করবেন আপনার এই যে পাওয়ারফুল কান্ট্রিজ গুলো, যারাই জাতিসংঘকে এরকম সংকটে কখনোই খুব মানে কার্যকর, অনেক বক্তব্য বিবৃতি অনেক কিছু দেখেছে, কিন্তু খুব কার্যকর ভূমিকা আসলে তো দেখিনি। সেই জন্য বারবার প্রশ্ন আসে যে এটি আসলে কতটা কার্যকর একটা সংস্থা। একটা বিরতিতে যাব, তবে ওই যে অনিশ্চয়তার জায়গা সবার কাছ থেকেই শুনছিলাম সামনের দিনে কি হবে, ট্রাম্প আসলে 24 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে, আসলে কি তাই, নাকি পুতিন যেটি বলছেন যে বিশ্বব্যাপী এই যুদ্ধ ছড়িয়ে পড়বে সেরকম একটা দিকে যাবে, সেই বিষয়ে একটু শুনতে চাইবো। কারণ অনেক কিছু এর মধ্যে ঘটছে, 1000 দিনের শেষের দিকে এসে আরো নতুন নতুন মাত্রা যোগ হয়েছে। একটা বিরতির পরে দুরালাপে ফিরছি। ফিরে এলাম দুরালাপে। যেটি বলছিলাম, এই অংশে কথা বলতে চাইবো যে আসলে কি বিশ্বব্যাপী যুদ্ধটা ছড়িয়ে পড়তে যাচ্ছে, নাকি যুদ্ধটা সামনে বন্ধ হতে যাচ্ছে, বা যুদ্ধ বিরতি আমরা দেখতে যাচ্ছি, সেই প্রসঙ্গে কথা বলতে চাই। ডক্টর ইমতিয়াজ, আপনার কাছ থেকে এই অংশটা শুরু করি। যে যেটি আমরা দেখলাম 1000তম দিনে গেল 19 নভেম্বর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়ার, মানে ইউক্রেন রাশিয়ার একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে। তার একদিন যেতে না যেতে 21 নভেম্বর আবার যুক্তরাজ্যের একটা স্টর্ম শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সেটি দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে। আবার রাশিয়াকেও দেখলাম পাল্টা তারা সেখানেও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনে হামলা চালিয়েছে, যেটাকে নজিরবিহীন বলা হচ্ছে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। মানে এই তো পাল্টাপাল্টি জায়গাটাই তো একটা নতুন, বা মাত্রাটা আরো বাড়ছে, যেটি আমরা শেষের দিকে এসে আরো দেখতে পাচ্ছি, নজিরবিহীন অবস্থায় গিয়ে পৌঁছাচ্ছে। আবার এখানে দেখছি কিম জং উন, উত্তর কোরিয়া, তিনিও বলছেন পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছেন তিনি। আসলে কি মানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বার মতো দিকে যাচ্ছে, মানে এই বাহিরের শক্তিগুলো আবার আরো নতুন করে তাদের যোগ হওয়া বা হুমকি ধামকি, এগুলোকে আপনি কিভাবে দেখছেন? না, আমার মনে হচ্ছে না সেটা, যদিও যেটা মেইন স্ট্রিম পত্রিকা যদিও সেভাবেই প্রচার করছে, বাট যে মেইন স্ট্রিম সেটা মূলত যেটাকে ডিপ স্টেট বলা হয়, ডিপ স্টেটের পত্রিকাগুলোই এগুলো বলছে। আমার মনে হয় যেগুলো দেখা দরকার যে ইমিডিয়েটলি কেন এটা হলো। ইমিডিয়েট রিজনটা হলো যে রাশিয়ান ট্রুপস প্রচুর এরিয়া দখল করে ফেলছে, মানে যেটা সে বলেছিল যে এর উপরে যাবে না ইত্যাদি। এবং সবাই যারা এটা নিয়ে প্রচুর গবেষণা করেন তারা স্পষ্ট বলছেন যে এমন পর্যায়ে রাশিয়া যাচ্ছে যে যখন নেগোসিয়েশনের টেবিলে বসবে, কারণ সে ভালো করেই জানে যে ট্রাম্পের সাথে একটা নেগোসিয়েশন তার হবেই, সেই নেগোসিয়েশনে সেগুলো বার্গেনিং এরিয়া থাকবে এবং সে তখন পিছপা হবে। কারণ তার কোন পর্যন্ত তার দরকার সেগুলো তার স্পষ্ট বক্তব্য, এবং কোনো সন্দেহ নেই যে ইউক্রেন একটা নিউট্রাল স্টেট থাকবে। সেটাও আমার মনে হয় মোটামুটিভাবে, যদি আমি রিপাবলিকান পার্টির যেই সাপোর্ট আমি যদি দেখি, সেটাও স্পষ্ট। এমনিতে
দেখা দরকার নির্বাচনটা। আমি আমেরিকার দিকে যাচ্ছি, মানে অনেকেই এই মেক আমেরিকা অ্যান্ড গ্রেট অ্যাগেইন, আমি জানি মানে ট্রাম্পের মধ্যে অনেক ধরনের আনপ্রেডিক্টেবিলিটি আছে, বলা হয় অন্যতম আনপ্রেডিক্টেবল একজন প্রেসিডেন্ট। গতবারই আমরা দেখেছি কেউ ভাবেনি যে একেবারে নর্থ কোরিয়ার একটা প্রেসিডেন্টের সাথে সে দেখা করতে যাবে, এটা তো আনথিঙ্কেবল একটা আমেরিকার প্রেসিডেন্টের জন্য, কিন্তু সেটাও তিনি করেছেন। মনে রাখতে হবে যে তিনি ওয়াশিংটন পলিটিশিয়ান না, তিনি কোনো লবি দ্বারা তৈরি হয়নি, এইগুলো দেখা দরকার। এবং তার এই আনপ্রেডিক্টের মধ্যে একটা বিশাল হলো যেই ব্যুরোক্রেসি তৈরি হয়েছে ওয়াশিংটনে, সেটাকে সে ভাঙতে চাচ্ছে। আমি বেশ কয়েক জায়গায় বলেছিলাম যে গর্বাচভ যেটা করেছে গ্লাসনোস্ট আর পেরেস্ত্রয়কা নিয়ে, পুরো সোভিয়েত ইউনিয়নকে যেভাবে ডিসম্যান্টেল করেছে, সেই ধরনের একটা টেকটনিক শিফট হওয়ার সম্ভাবনা আছে এবার এই ডোনাল্ড ট্রাম্পের এই 128 বছর পরে যে ম্যান্ডেট পেয়েছে। হবে কিনা আমরা জানি না। আমি আই এগ্রি প্রফেসর মাদবর যেটা বলেছেন যে হ্যাঁ, সবাই চিন্তায় আছে, কোনো সন্দেহ নেই, কারণ এটা করতে গেলে যে লবি তার পিছনে লাগবে, অলরেডি লেগেছে। মনে রাখতে হবে একজন প্রেসিডেন্ট যিনি ইলেকশনে দাঁড়িয়েছেন দুবার কিন্তু বেঁচে গেছেন, প্রথমবার খুবই একেবারে অল্পর জন্য বেঁচে গেছেন এবং তারই পিছনে একজন মারা গেছে। মানে তাতে বোঝা যাচ্ছে যে মানে বলতে গেলে যে খুব সহজ হবে না। তার উপর যে বাইডেন যেটা করলো সেটা কিন্তু একেবারেই খুবই অস্বাভাবিক। কেন আমি বলছি এটা একটু না বললেই পারছি না। আফগানিস্তানের যে উইথড্রটা, যেটা দোহা যে আমরা প্রসেস যেটাকে বলি, ওটা কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্পের করা। এই যে আফগানিস্তান থেকে উইথড্র করার যে পুরো বিষয়, এটা কিন্তু জো বাইডেনের সাথে না, এটার সাথে ডিপ স্টেট কোনোভাবেই জড়িত না, এটা একেবারেই ডোনাল্ড ট্রাম্প করে গিয়েছিলেন। কিন্তু যখন তিনি নির্বাচনে হেরে গেছেন তখন কিন্তু তিনি বলেছিলেন, তার লোককে, এবং এই নিয়ে গবেষণাও আছে, বলেছিলেন যে আমি এই কি বলে আফগানিস্তানকে উইথড্র করি। সবাই তখন তাকে মানা করেছে যে না, যেহেতু নির্বাচন জো বাইডেনের ফরে গেছে, এটা করা ঠিক হবে না। সেই কাজটাই জো বাইডেন 1 বছর পরে করলো, কিন্তু রীতিমতো একেবারে মানে তড়িঘড়ি করে কোনো রকমে মানে ভালোভাবে করেনি। কিন্তু ওই আফগানিস্তানকে উইথড্র করার ব্যাপারটা, এই যে যুদ্ধ থেকে সরে যাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু সে কনসিস্টেন্ট, এবং নতুন কিন্তু যুদ্ধ সে করেনি, নতুন যুদ্ধ করেনি কিন্তু যখন সে ক্ষমতায় ছিল। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমেরিকার জনগণ কিন্তু একটা বিশাল ম্যান্ডেট দিয়েছে। আমি যদি মিশিগানের কথাই বলি, মিশিগানে কিন্তু কখনো রিপাবলিকানরা জেতে না, এবং সেখানে জিততে হলে আমার একেবারে মুসলিম ভোট বা আরব আমেরিকানদের ভোট দরকার, এছাড়া কিন্তু কোনোভাবেই মিশিগান জেতার কোনো সম্ভাবনা নেই। সেখানেও রেড হয়ে গেছে। কেন রেড হয়ে গেছে? কারণ তারা মনে করছে যেই ডেমোক্র্যাটস একটা জেনোসাইডের সাথে জড়িত, এই জেনোসাইড তো লুকাবার কিছু নাই, এটা তো একটা ওপেন জেনোসাইড। এবং আমরা তো এখন দেখছি যে আইসিসি পর্যন্ত এখন স্বীকার করে নিচ্ছে যে অন্যতম নেতাহীন যে কি বলা হয় জেনোসাইডের সাথে জড়িত, এবং কোনো সন্দেহ নেই তার অন্যতম পার্টনার হলো জো বাইডেন এবং ডেমোক্রেটিক পার্টি। তো যেই সরকার একেবারে জেনোসাইডের সাথে জড়িত, সেটা কেমন করে আমেরিকার জনগণ মেনে নিতে পারে? সেই জায়গায় হলো ধাক্কাটা খেয়েছে বড় আকারে। এই যে 7টা মানে কি বলা হয়, যেটা চিন্তা করা যায়নি যে সুইঙ্গিং স্টেট 7টাই চলে যাবে, রিপাবলিক ইতিহাসে কখনো হয়নি। তো সেই জায়গায় যদি আমি একটু দৃষ্টি রাখি, তাহলে বোঝাই যাচ্ছে যে ম্যান্ডেটটা কিন্তু বিশাল যুদ্ধ থেকে চলে যাওয়া। এবং এই যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেনের মধ্যে স্লোগানটা কি? স্লোগানটা কিন্তু বড় অন্য জায়গায় চলে যাওয়া না। মেক আমেরিকা গ্রেট মানে হলো আমেরিকার ভিতরে যে ভেঙে পড়ে যাচ্ছে, যে ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ে যাচ্ছে। আমি জাস্ট 3টা স্ট্যাটিস্টিক্স দিলে হয়তো কিছুটা আলোচনায় মানে স্পষ্ট হবে। এখানে প্রফেসর মাদবর হয়তো আমার চেয়ে আরো ভালো জানবেন। 2020 থেকে মানে হাউস হোল্ড ফুড কস্ট বেড়ে গেছে 35%। পোভার্টি বেড়েছে 2021 থেকে 67% পোভার্টি বেড়েছে আমেরিকায়, এবং ফুড ইনসিকিউরিটি 2021 থেকে 40% বেড়েছে। তাতে বোঝা যাচ্ছে যে কেন রেড হয়ে গেছে। মানে এটা একটা রীতিমতো, অনেকে হয়তো বলবেন যে এটা হোয়াইট
কি বলা হয় হোয়াইট রিভলিউশন, মানে কোনো সন্দেহ নেই হোয়াইট ভোট পেয়েছেন বিশালভাবে, কিন্তু আমি মনে করি এই হিসাবগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে ওয়ার্কিং ক্লাস কেন রেড হয়ে গেছে। ডক্টর ইমতিয়াজ, এই বিষয়টা স্পষ্ট। এখন সেই জায়গায় মানে এখন যেহেতু এত বিশাল ম্যান্ডেট নিয়ে ট্রাম্প আসলেন, ডক্টর মাদবর আপনার কাছ থেকে একটু ছোট করে এই অংশটা শুনতে চাই। তিনি যে বলেছিলেন মানে সেই জায়গাটা যেটি গুরুত্বপূর্ণ, 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ সম্ভব, কিভাবে সম্ভব সেটি অবশ্য তিনি কখনো বলেন নাই। কিভাবে আসলে সম্ভব? দেখুন, আসলে প্রফেসর ইমতিয়াজ কিন্তু আসলে অনেকগুলো কারণ খুব সুন্দরভাবে বলেছেন, বিশেষ করে এবার যে কেন ডেমোক্রেটিক পার্টির এত বড় ভরাডুবিটা হলো। ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে বড় যে রালিং বিহাইন্ড দ্য ফোর্স যেটা ছিল সেটা হচ্ছে দেশের ব্লু কালার ওয়ার্কার, লেবার ইউনিয়ন। দ্যাটস হোয়াই দ্য থিং। এবং আরো একটা চমৎকার পয়েন্ট যে তুমি বলেছেন সেটা হচ্ছে ইয়াং ভোটার্স। এটা কিন্তু মুসলমানরা ভোট দিয়ে যে তাকে যে জয় করছে এটা না, কিন্তু ইয়াং ভোটার্স, জেনোসাইড। ইয়াং ভোটার দে কুড নট টেক ইট। ইয়াং জেনারেশন, আপনারা জানেন আইভি লীগ জাতীয় ইনস্টিটিউশন থেকে বিশ্ববিদ্যালয়, নাম করা বিশ্ববিদ্যালয়, ছোট বিশ্ববিদ্যালয়, সবখানে কিন্তু তারা ডেমনস্ট্রেশনটা করেছেন। এটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু বেশ করে যে ইয়াং জেনারেশন, ওই আপনার রেড নেক গুলো বলবেন না 60-র, ওগুলো কিন্তু আপনাদের কিন্তু আবার কট্টর একটাই। তো এইগুলোর জন্য কিন্তু সে হেরেছেন। এখন আপনার যে প্রশ্ন, যুদ্ধটা বন্ধ করবে কিভাবে সে, দেখুন আমার অভিজ্ঞতায়, আমার আসলে অত্যন্ত শ্রদ্ধাভাজন আর দুইজন আমার যে কো প্যানালিস্ট তারাও হয়তো জানেন যে পপুলিস্ট লিডার যারা, তাদের কিন্তু একটা বিশেষ করে তাদের সবসময় কিন্তু তারা দে সে আ লট রেডিক্যাল থিং, উই আর গোইং টু ডু দিস, উই আর গোইং টু ডু দ্যাট। দেখুন গত 4 বছর সে যতক্ষণ ক্ষমতায় ছিল, আমি জাস্ট একটা এক্সাম্পল বলি, সে বলছিল মেক্সিকোর সাথে আমেরিকার দীর্ঘ যে ওয়াল বর্ডারটা, সেখানে ওয়াল দিয়ে দেবে। কতটুকু ওয়াল সে করতে পেরেছেন? সে সবসময় কিন্তু একটা জিনিস যেটা করেছেন, সে বিভিন্ন ইস্যুগুলো নিয়ে কিন্তু সে ক্রিটিসাইজ করেছেন প্রিভিয়াস গভর্নমেন্ট গুলা। কিন্তু আমরা সবাই ভাবছিলাম যে সে যখন আসবে, he's not a typical, he's a typical politician and the leader যুক্তরাষ্ট্রের ইতিহাসে আপনার বিজনেসম্যান একজন। আমরা ভাবছিলাম যে আসলে হি হ্যাজ সাম প্ল্যান, ইকোনমিক প্ল্যান, হেলথের জন্য প্ল্যান, এদেশের ইমিগ্রেশনের জন্য। 4 বছর তো আমরা সেগুলো কিছু দেখিনি। এবং সেও জানে নোয়িংফুলি এটা কিন্তু স্ট্র্যাটেজি পপুলিস্টদের, they say all those things we're going to do it, but eventually they don't do it, এবং at the end তারা কিন্তু ব্লেম করে আদার পিপল। সো এখনো সে যেটা বলছে যুদ্ধটা একদিনে বন্ধ করবে, আমি তো একটু আগেই বললাম যে পুতিন কিন্তু লাস্টে বলেছেন যেটা, হ্যাঁ যুদ্ধ বন্ধ হবে 1 সপ্তাহে। এই দুইটা সপ্তাহে সে দিয়েছেন যে বিশেষ করে এই জায়গাগুলো যেগুলো ডনেস্ক এবং লুহান যে এরিয়াটা আছে আর কি, ওখানে তো রাশিয়ান স্পিকিং লোক বেশি, আপনার যে এই জায়গাগুলো সে আর ছাড়বে না। এবং আরো অনেক চলে গিয়েছেন, আমরা জানি ম্যারিউপোল, সবগুলো অনেক জায়গা কিন্তু সে দখল করে ফেলেছেন। এইটা একটা। এবং ইউক্রেন কোনোদিন যে আপনার ইয়াতে জয়েন করতে পারবে না, ন্যাটোতে। এটা কিন্তু একটা ইউনাইটেড নেশন, কিন্তু এটা আমার মনে হয় স্টেপ নেওয়া উচিত। দেন হাউ অ্যাবাউট দ্য আদার কান্ট্রিজ, হোয়াই দে জয়েন? সো সে বন্ধ করার জন্য এখন এই 2টা স্ট্র্যাটেজি দিচ্ছে। এগুলা পরের ব্যাপার, যে সার্বভৌমত্ব যেটা যে আমরা বলি, বা রাইট অফ সেলফ ডিটারমিনেশন, যে এগুলো পরের কথা, জাতিসংঘ এগুলো করতাম। তো আমার কাছে মনে হয় এগুলো কিন্তু এগেইন আমি বলবো, দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ the populist leader. He's saying this, he's doing that. I don't know how much he'll be able to accomplish it. এখানে একটা মানে তিনি যা বলছেন তিনি যেটা করবেন তার নিশ্চয়তা জি নাই। আমি একটু জনাব হুমায়ুন কবিরকে এই প্রসঙ্গটাই শুনতে চাই। 50% জনগণকে কিন্তু আপনি ইগনোর করবেন না, এখনো কিন্তু 50% পিপল কিন্তু এগেইনস্ট হিম। সো দোজ পিপল আর নট গোইং টু স্টে কোয়াইট এন্ড সাইলেন্ট। এবং দে আর অলসো এবং আমরা জানি যে কংগ্রেসে আপনি সেনেটে তো 47 আছেন ডেমোক্রেটিক পার্টি, 53 হচ্ছে আমরা রিপাবলিকান, এবং হাউসেও কিন্তু খুব কাছাকাছি 8-10 জন বোধহয় মেম্বার বোধহয় এদিক ওদিক আর কি। সেখানেও যে এত ইজিলি করবে, এখানে কতগুলো ব্যাপারে কিন্তু আপনার অ্যাবসলিউট মেজরিটি লাগে, যে বড় বড় ব্যাপারে। তো সেখানেই হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স, ভরসা ওখানেই। আর সাধারণ জনগণ, আমেরিকান জনগণকে একটু আগে প্রফেসর ইমতিয়াজ বলেছিলেন যে লট অফ রেসপেক্ট ফর দ্য আমেরিকান পিপল। আমার মনে হয় people is not going to give him a free check whatever he is planning. অনেক ধন্যবাদ ডক্টর মাদবর, ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। আপনি কি সম্ভাবনা দেখেন, মানে কিভাবে মানে ট্রাম্প আসলে, যেটি ডক্টর মাদবর বলছিলেন আপনি নিশ্চয়ই পুরোটাই শুনছিলেন, আপনার কি পর্যালোচনা? আসলে কি বন্ধ করার মতো কোনো কৌশল ট্রাম্পের হাতে আছে, নাকি আসলে তিনি জাস্ট ওই কথার কথা, অনেক কথা বলেন তার মধ্যে এটি একটি? ট্রাম্প তো ব্যবসায়ীদের প্রতিনিধি, এই কথাটা মনে রাখতে হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ব্যবসায়ী যারা, অস্ত্র ব্যবসায়ী শুদ্ধ, তাদের প্রতিনিধি কিন্তু তিনি।
তিনি কিন্তু সাধারণ মানুষের ভোট পেয়েছেন, কিন্তু সাধারণ মানুষের স্বার্থকে প্রতিনিধিত্ব কতটা করে সেটা আমার জানা নাই। দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে এখন যে কথাবার্তাগুলো হচ্ছে এবং এই যে মার্কিনিরা যে সাহায্য করছে ইউক্রেনকে, ধরেন লং রেঞ্জ মিসাইল ব্যবহার করার সুযোগ দিয়ে, আজকে দেখলাম যে তারা এখন গতকালই এন্টি পার্সোনাল মাইন তাদেরকে দেবে, কারণ তাতে করে ওই যে জায়গাগুলোতে রাশিয়ানরা ঢুকতে চাচ্ছে সেই জায়গাগুলোতে মাইনিং করে দেবে, মাইন বিছিয়ে দেবে যাতে ওরা না ঢুকতে পারে ওই জায়গাগুলোতে। আর তৃতীয় যে পয়েন্টটা আমি বলবো, রাশিয়া বলছে অনেক কথা, কিন্তু তার ভেতরকার অবস্থা কি চলছে? আপনি আরেক দেশ থেকে সৈন্য ধার করতে হচ্ছে, উত্তর কোরিয়া থেকে 10,000 সৈন্য তারা ধার করে এনেছে এবং তাদের হিসাব হচ্ছে 1 লক্ষ সৈন্যকে তারা ঘোরাবে ওখানে, মানে 10,000 করে এরকম করে আনবে। তো রাশিয়ার মতো একটা দেশ যুদ্ধে কি পরিমাণ অবস্থায় তারা আছে একটা নিরূপণ করার ইঙ্গিত কিন্তু হচ্ছে যখন তাকে উত্তর কোরিয়ার মতো দেশের কাছ থেকে সৈন্য ধার করে আনতে হয়। কাজে রাশিয়ার জন্য এই যুদ্ধ গত 1,000 দিন যেটা বললেন, এটা খুবই কস্টলি একটা সময় তার জন্য গেছে। রাশিয়ানরা প্রচুর রাশিয়ান তরুণ নিহত হয়েছে, যুদ্ধের যোগ না দেওয়ার জন্য অনেকে বাইরে চলে গেছে। তো কাজে রাশিয়ার জন্য কিন্তু এই যুদ্ধটা চালিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট, এবং আমার ধারণা মার্কিনিরা এখন ইউক্রেনকে এই সহায়তাটা দিয়ে, মার্কিনিরা বা ইউকে দুই পক্ষই ওরা চেষ্টা করছে রাশিয়ার উপর চাপটা বাড়াবার জন্য। এবং সেই চাপটা যদি বাড়ে, একটা আলোচনায় আছে ইতিমধ্যেই, সেটা হচ্ছে যে ক্রিমিয়া বাদ দিয়ে, ক্রিমিয়াটাকে এখন জেলেনস্কি চাচ্ছেন যে ক্রিমিয়া সহ ইউক্রেনের সমস্ত এলাকা থেকে রাশিয়া উইথড্র করুক। আলোচনার একটা পয়েন্ট নিয়ে কথা হচ্ছে সেখানে। এটাও আলোচনার মধ্যে আছে যে ক্রিমিয়াটা বাদ দিয়ে অন্য এলাকা থেকে রাশিয়ানরা উইথড্র করে গেলে সেটা তার মাধ্যমে একটা ডিল করা যায় কিনা। এবং আমারও ধারণা যে এটা বাইডেন প্রশাসনের আমলেই আলোচনা হবে, হয়তোবা এখানে ট্রাম্প যদি আসেন তখনই আলোচনার মধ্যে দিয়ে এইরকম একটা জায়গায় একটা কমন গ্রাউন্ড খুঁজে পাওয়া যেতে পারে বলে আমার মনে হয়। কারণ দুই পক্ষের জন্য এই যুদ্ধটা চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। একটা বিরতিতে যাই, বিরতির পরে এসে সামনে কি সেটা নিয়ে আরো একটু কথা বলার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। একটা বিরতির পরে ফিরছি, দুরালাপে থাকুন সাথেই। ফিরে এলাম দুরালাপে। জনাব হুমায়ুন কবির, আপনার কাছ থেকে শুনতে শুনতে বিরতিতে গিয়েছিলাম, বলছিলেন আপনি যে দুই পক্ষের জন্য যুদ্ধটা কস্টলি, মানে সেই হিসেবে যুদ্ধ বন্ধের একটা জায়গায় যে পৌঁছানোর কথা বা পৌঁছানোটা উচিত, কিন্তু মানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অস্ত্র দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ায় হামলা চালিয়েছে। রাশিয়া আগেই বলে রেখেছিল, মানে পুতিন আগেই বলে রেখেছিলেন যে যদি যুক্তরাষ্ট্র বা নেটোর ভুক্ত কোনো দেশ থেকে অস্ত্র দিয়ে সেটি দিয়ে যদি হামলা চালানো হয় তাহলে রাশিয়াও সেই দেশগুলোতে হামলা চালাতে পারে। এবং যেটি আসলে বলছিলাম যে বিশ্বব্যাপী ছড়ানোর যে জায়গা, বার্তা তিনি দিয়ে রাখছেন, আসলে কি রাশিয়া এরকম কোনো উদ্যোগ নিতে পারে মানে সামনে? আমার কাছে মানে এটা বলছেন পুতিন বলছেন, কিন্তু এটা বাস্তবায়িত করা খুব সহজ কাজ না। তার কারণ হলো ইউক্রেনের সোলজার কিন্তু এখন রাশিয়ার মাটির মধ্যে আছে। কুর্স রিজিয়নে প্রায় 30-35 মাইল জায়গা কিন্তু তারা দখল করে রেখেছে। তো কাজেই রাশিয়াও যে খুব সুবিধাজনক আছে জায়গায় আছে সেটাও মনে করার কারণ নাই। তাকে একদিকে তার নিজের এলাকায় ইউক্রেনীরা ঢুকে বসে আছে, সেটাকে সরাতে পারছে না, এবং উত্তর কোরিয়ার সৈন্যদেরকে ব্যবহার করার চেষ্টা করছে তাদেরকে সরাবার জন্য, সেটাও খুব কাজে আসেনি। ওইদিকে উত্তর কোরিয়া থেকে সৈন্য ধার করতে হচ্ছে, এটাও একটা সমস্যা। তো কাজেই আমার ধারণা যে রাশিয়া এই মুহূর্তে চিন্তা করছে যে যদি কোনো রকম একটা ফেস সেভিং ফর্মুলা পাওয়া যায়, বাইডেন প্রশাসনের আমলে সেটা হবে না, কারণ বাইডেনের সাথে রাশিয়াও এনগেজড হবে না, কারণ এটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। হয়তোবা ট্রাম্প আসলে তখন একটা কমন ফর্মুলা বের করার চেষ্টা করতে পারে বলে আমার মনে হয় ধারণা। অনেক ধন্যবাদ। একটা কমন প্রশ্ন তিনজনের কাছে করি। হুমায়ুন কবির, আপনার কাছ থেকেও একটু শুনি যে 1000 দিন চলে গেছে, এই অবস্থায় আমরা এসে পৌঁছেছি, দেখতে পাচ্ছি। সামনের বছর বা সামনের 1000 দিন পরে আসলে কেমন পরিস্থিতি, একটা পূর্বাভাস কোন রকম পান কিনা? আমাকে জিজ্ঞেস করছেন? জি জি জি, এটাই সবার কাছ থেকে একটু ছোট করে শুনবো। জিওপলিটিক্স শতবর্ষের প্রতিদ্বন্দ্বিতা, এবং এই রাশিয়ার সাথে পশ্চিম ইউরোপের লড়াই 100-300 বছর আগের লড়াই। তো কাজেই এটা আপনি এই টেনশন, ইউরোপের টেনশন চলবে,
থাকবে, কখনো 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 স্তীমিত থাকবে, কখনো কখনো উঠবে। এখন ইউরোপের বিভাজন, নেটো শক্তিশালী হওয়ার ফলে রাশিয়া কিন্তু কম বেশ ইউরোপে আইসোলেটেড হয়ে আছে। এখন এর মধ্যে যদি কোনো কারণে ধরেন, অনেকে বলছেন যে ইউক্রেনকে নেটোতে নিতে হবে, নেটোতে নেওয়ার তো দরকার নাই। ইউক্রেন এখন একটা ওয়ার হার্ডেন কান্ট্রি, তাকে নেটো সাহায্য করছে যেভাবে, এখনই তো করছে। তো কাজে তার নামে খালি নেটোতে যোগ না দিয়েও কিন্তু ইউক্রেন রাশার জন্য একটা হেডেক হিসাবে থাকবে আগামী দিনে। তো কাজে টেনশন, আমার কাছে মনে হচ্ছে যে ইউরোপের টেনশন কন্টিনিউ করবে আরো একটা জেনারেশন, তারপরে দেখা যাক। ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ। প্রশ্ন কি ছিল? সরি, ওই তো আমি মানে 1000তম দিনে এসে আমরা এই পরিস্থিতি দেখছি। সামনে বছর যাক বা সামনের 1000 দিন পরে আমরা আসলে কি পরিস্থিতি দেখবো বলে মনে করছেন, যেভাবে আগাচ্ছে পরিস্থিতি? কয়েকটা জিনিস আমার মনে হয় বলা যায়। যেহেতু ক্যাজুয়ালিটি ইউক্রেনিয়ানদের অনেক বেশি, আমি যদি পপুলেশন হিসেবে ধরি, অলরেডি আমেরিকার হিসাবেই দেখা যাচ্ছে 57,000 উপরে মারা গেছে এবং 250,000 ইনজার্ড হয়েছে। মানে আনথিঙ্কেবল, মানে তার নাম্বারস, এবং এটা অনেকেই বলে ভেরি কনজারভেটিভ নাম্বার। সেদিকে দেখা যাচ্ছে যে আমি যদি দুটোর পপুলেশন হিসেবে রাখি, তাহলে বোঝা যাচ্ছে যে ইউক্রেন আজকে বা কালকে তাকে ব্লিঙ্ক করতেই হবে এবং নেগোসিয়েশনে আসতেই হবে। এবং তার উপরে যেই দ্বিতীয় জিনিসটা হলো ডোনাল্ড ট্রাম্পের যেই কথা যে নেটোর ভার সে বহু বছর নিয়েছে, কিন্তু এখন কেন সে নিবে, সেটা ইউরোপিয়ানদেরই নিতে হবে। কারণ তার নিজেরই আমেরিকাকে তৈরি করতে হবে। যেটা আগেও বললাম যে আমেরিকার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে তার হেলথ যদি আমি দেখি, আমি যেই পভার্টি রেটের কথা বললাম ইত্যাদি, রীতিমতো এগুলোকে যে ঠিক করতে হয়, তাহলে সেই ধরনের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে সাহায্য করে লাভ নেই। যদিও হুমায়ুন ভাই বলছেন যে উনি ব্যবসায়ীদের হয়ে কথা করছেন, ওখানে একটু কিন্তু মনে রাখতে হবে যে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু বিশাল তফাৎ আছে। ডোনাল্ড ট্রাম্পের যে ব্যবসা, তার সাথে কিন্তু মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স জড়িত না। এলন মাস্ক যে ব্যবসা করেন, তার সাথে কিন্তু মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স না। বিবেক রামাস্বামী যে ব্যবসা করেন, তার সাথে মিলিটারি, এই তফাৎটা বোঝা দরকার। যেই কারণেই তাদের মধ্যে এই দ্বন্দ্বটা বেড়ে গেছে। এখানে একটা জিনিস আমি না বলে পারছি না, বিশেষ করে এলন মাস্ক আর বিবেক, তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, যেটা গতবারই চেষ্টা করেছিল যে, আমরা দেখেছি যে একটা মিনিস্ট্রি তারা সরাতে পেরেছিল, খুব সম্ভব কলোরাডোতে। আমার মনে হয় প্রফেসর মাদবর হয়তো ভালো জানবেন এই ব্যাপারে। এবার একেবারে প্রথম এসেই তিনি বলছেন যে না, এই ডিসেন্ট্রালাইজেশনটাকে তিনি আরো উপরে নিয়ে যাবেন, এবং মানে নাম্বার ইজ ভেরি 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 বিগ। সো তাদের যে মানে আমেরিকার দিকে তাকানোর যে বিষয়টা, সেখানে নেটোর উপরে যেই আগ্রহ এতদিন ছিল, বা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেভাবে ইনকাম করে যাচ্ছিল, একটার পর একটা যুদ্ধ করে, আফগানিস্তানে প্রচুর ইনকাম করেছে, কোনো সমাধান করতে পারেনি। ইরাকে অনেক যুদ্ধ করেছে, প্রচুর লাভ হয়েছে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে, কোনো লাভ হয়নি, কিন্তু আমেরিকার জনগণের ক্ষতি হয়েছে। সেই জায়গায় একটা পরিবর্তন আনা আশা রাখতেই হবে, যেহেতু ম্যান্ডেটটা বিশাল, করতে পারবে কিনা সেটার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ। ডক্টর মাদবর, আসলে এখানে দেখুন দুটো জিনিস বোধহয় ফ্যাক্টর হবে, যেটা আসলে আমার দুজন শ্রদ্ধেয় প্যানালিস্টও বলেছেন, যেটা একটা হচ্ছে ইকোনমি, একটা হচ্ছে মরেল। আমি দুই দিক থেকেই বলছি, মরেলটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আলটিমেটলি ইকোনমি তো আমরা জানি এখন ইউক্রেনের যেটা অবস্থা, দুর্বিষহ অবস্থা, এবং রাশিয়া ইকোনমিক্যালি দেখা যাচ্ছে তাদের প্রসপারিটি বাড়ছে অন্যদিকে। তারপর আলটিমেটলি যদি কন্টিনিউ করতে হয় আরো 1000 যে যে দিন, সরি নট বছর, সেখানে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট যে তাদের সাস্টেইন করা। প্লাস সবচেয়ে বড় কথা, এই যে এখন ভাড়াটিয়ে মার্সিনারিজ এনে উত্তর কোরিয়ার থেকে যুদ্ধ চালাতে হচ্ছে, এবং অনেক সময় কিন্তু রিভল্ট করছে কিন্তু রাশিয়ান সোলজাররা। এটা ইজ রিয়েলি রিয়েলি টাফ
them. অনেকে প্রশ্ন করছেন, why are we fighting for this? Why are we fighting, why are we killing these people? এটা ইকোনমি এবং মরাল দুটো ব্যাপার। আর এখানে আসলে গভর্নমেন্ট এফিসিয়েন্সির কথা যেটা বলেছেন, যে আমার মনে হচ্ছে না যে যুক্তরাষ্ট্রের এরা দুজন, বিশেষ করে দো দে আর নট অ্যাকচুয়ালি related to the military, the industry or the complex, but still আপনারা দেখেন তাদের আইডিওলজি হচ্ছে স্মল গভর্নমেন্ট, এবং ডিসেন্ট্রালাইজেশনে তারা বিশ্বাস করে, এবং ডিসেন্ট্রালাইজেশন তারা তো ডেলিগেশন অফ অথরিটি এন্ড পাওয়ার যেটা দিতে চায়, সেটা কিন্তু তারা রিপাবলিকান পার্টি এটাই স্মল গভর্নমেন্ট, এটা সবসময় তারা চায়। তো এখানে আমার মনে হচ্ছে 1000 দিনেও যেটা দাঁড়াবে, যে ন্যাটো যেমন ফর এক্সাম্পল, সে কিন্তু গতবারই প্রশ্ন তুলেছেন, আমরা কেন যে ওয়েস্টার্ন কান্ট্রিজ যারা ন্যাটো মেম্বারকে, আমরা কেন তাদেরকে প্রোটেক্ট করব? দে শুড পে ফর ইট। এবং সে এইটা প্রশ্ন কিন্তু সবসময় করছে, ইটস নট আস, আমরা কেন তাদেরকে প্রোটেক্ট করতে যাব? এবং সে ন্যাটোতে সাবস্ক্রিপশনের কথা বলেছেন। হি ইজ এ ভেরি আনপ্রেডিক্টেবল কাইন্ড অফ পার্সন। তো এখন এই আনপ্রেডিক্টেবল পার্সন যে কোন সময় কি করে, সেটা হচ্ছে, এই জন্যই বলছি অনিশ্চয়তা নিশ্চয়তা দুইটাই কিন্তু আমরা খুব সাসপিশিয়াস। জি নিশ্চয়ই ডক্টর মাদবর সামনের দিকে দেখতে হবে আমাদের। অনেক ধন্যবাদ ডক্টর মাদবর, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ, জনাব হুমায়ুন কবির। আপনাদের তিনজনকে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ দর্শক সাথে থাকবার জন্য। আজকের মতো বিদায়।